আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন ধরে বলা বলি হচ্ছিল যে ছাত্রদের যে পলিটিক্যাল পার্টিটা হবে নতুন পার্টি, যেটাকে অনেকে কিংস পার্টি বলে অভিহিত করছেন। সরকারের উপদেষ্টাদের থেকে একজন এসে এই পার্টির প্রধান দায়িত্ব নিয়েছেন, আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম। সেই পার্টিটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি নামটা ভালো, কোনো সমস্যা নেই। এবং এই পার্টির 151 সদস্যের একটা কমিটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মে এভিনিউ আছে, সেই মানিক মে এভিনিউর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক, পুরোটাও করা হয়নি, মোটামুটি 151 সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে। এখানে তারা বলেছে তারা কি করতে চায়, একটি লিখিত বক্তব্য দিয়েছে। বক্তব্যটা বেশ বড়, ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু এখন আমি করব না। এখন আমি আরও অন্য দুই একটা বিষয় নিয়ে কথা বলে ওটা নিয়ে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা নিয়ে আলোচনা করব। তাদের নীতি আদর্শ কি হতে যাচ্ছে, তারা কি করতে চায়। তো এই যে 151 কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি, তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে। দু একটা জায়গায় একটু চেঞ্জ হয়েছে, দু একটা জায়গায় গ্যাপ ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন, আক্তার হোসেন তিনি এর সদস্য সচিব হয়েছেন। এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন দুজন, একজন হলেন তাসনিম জারা ও নাহিদ সরওয়ার নিভা। আর মুখ্য সংগঠক হচ্ছে দুটো, একটা দক্ষিণাঞ্চলের জন্য, একটা উত্তরাঞ্চলের জন্য। আমি আসলে বুঝিনি দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলটা কি, মানে পুরো দেশটাকে তারা উত্তর দক্ষিণে ভাগ করেছে। এটা হতে পারে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল হতে পারতো, কেন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল আমি জানি না। তা এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম। আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ। এই হলো পার্টির অবস্থা। এই পার্টির বিকাল 4:15 দিকে শুরু হয়েছে অনুষ্ঠানমালা, এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন। আমি কয়েকজনের বক্তৃতার কথা একটু বলতে চাই, এই কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নীতি আদর্শটা কি হতে যাচ্ছে। যেমন নাহিদ ইসলাম যিনি আছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি একটা পত্রিকা থেকে তার হেডলাইনটা নিয়েছি। প্রথম আলোর হেডলাইন করেছে, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না বাংলাদেশে। মানে উনি বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এটা চলবে না, এবং সেটা আমাদের মতো করে করতে হবে। যেমন ওনার ভাষায় যে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। আমার কাছে এই বক্তব্যগুলি ভালো লেগেছে, কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল, আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল। এবং ওনারা মানে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা ছিলেন তখন 25 বছরের চুক্তি ভারতের সঙ্গে, এটা নিয়ে খুব সমালোচনা হয়েছে। আর হাসিনা সরকার যখন ক্ষমতা ছিল তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন, সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কাজে ভারতপন্থী হওয়া যাবে না। কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কী মিন করেছেন সেটা আমি বুঝিনি। পাকিস্তানপন্থী কি জামাত? সেটা যদি হয় সেটাও একটা দিক নির্দেশনা অবশ্যই। তার মানে তারা জামাতের সঙ্গেও যাচ্ছে না এই পার্টি, এটাও হতে পারে। ভারত পাকিস্তান ছাড়া তো আরও পৃথিবীতে অনেক দেশ আছে। অনেকে আবার মার্কিনপন্থী হতে পারে, অনেকে আবার রাশিয়াপন্থী হতে পারে, অনেকে আবার চীনপন্থী হতে পারে। সেই সব দিকে যাওয়া, সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া, ভালোবাসাবাসীর সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে অবশ্য নাহিদ ইসলাম তেমন কিছু বলেননি। তা আমি বুঝতে পারছি না, কাজে ভারত পাকিস্তান না বলে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না, তাহলে সহজ হতো। নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না। আরেকটা জিনিস যদি বলেছেন যে এটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প, স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। এটা একটা সিগনিফিক্যান্ট কথা যে বিকল্পের জায়গা থেকে। এখন বিকল্পটা কিসের বিকল্প? সব কিছুর বিকল্প হওয়াটা কিন্তু সবসময় আবার ভালো না। সব কিছুরই বিকল্প হয় না, আর সব কিছুরই বিকল্প করতে হবে কেন? যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন? তা আমি জানি না এগুলো কেবল স্লোগান কিনা অথবা আরও কি। আর এটা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। বিভাজিত হচ্ছে না,
বিভাজনের রাজনীতি তো আপনারাও শুরু করেছেন। আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে। যাই হোক, তারপরে আপনি বলেছেন, আমরা এটা দেখতে চাই আপনি কী করেন। আমি বরং হাসনাত আবদুল্লাহ বক্তব্যটা আপনাদের একটু বলি। হাসনাত আবদুল্লাহ কি বলেছেন, যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। আমার এই কথাটা খুবই ভালো লেগেছে, যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। আমাদের এখানে পরিবারতন্ত্রটা একদম কিন্তু গেড়ে বসেছিল, যে এমপি সাহেব যদি কোনো কারণে মারা যান, ওনার পুত্র আবার ওখান থেকে এমপি হন, অথবা ওনার পুত্র থাকলে স্ত্রী এমপি হন, কন্যা এমপি হন, কন্যার স্বামী এমপি হন, কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না। যারা সাধারণ নেতাকর্মী, সাধারণ কর্মী সমর্থক, তাদের জিন্দাবাদ বলাই শেষ, আর কিছু তাদের কাজ নেই। সেই জায়গার থেকে বেরিয়ে আসা সহজ। কিন্তু এই কথাটা কিন্তু আবার আরেকটা ইঙ্গিত আছে। সেই ইঙ্গিতটা কি? যেমন ধরা যাক, এই মুহূর্তে তো আওয়ামী লীগ সিনের বাইরে আছে, আওয়ামী লীগের কথা বরং নাই বলি। যদি আমি বিএনপির কথা ধরি, বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে, তারেক রহমান, উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র। তাহলে কি পরিবারতন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে যাচ্ছেন? হয়েছে মানে হয়ে গেছে, কিন্তু উনি করবেন না, হয়ে গেছে, উনি এটাকে আরো নিশ্চিত করতে চান। তার মানে উনি কি তারেক রহমানের মানে এই যে পরিবারতন্ত্র, বিএনপির যে পরিবারতন্ত্র যেটা আছে মূল নেতৃত্বে, সেটার কবরস্থ হয়ে গেছে বলে উনি দাবি করছেন? সেটা কি আসলে বাস্তবতা কি তাই? তারেক রহমান তো বিএনপির কাছে বিতর্কের ঊর্ধ্বে থাকা একজন নেতা, এবং উনি ঠিক উনি পরিবারতন্ত্র হিসাবেই এসেছেন, প্রধানমন্ত্রী পুত্র হিসাবেই উনি দায়িত্বে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এতদিনে ওনার যে অবস্থান দলের মধ্যে এবং নানাভাবে দলকে যেভাবে পরিচালনা করেছেন, এতে কিন্তু ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আর নেই। তারপরেও এটা যদি মানে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র হওয়ার অপরাধে যদি ওনাকে কবরস্থ করতে হয় ওনার নেতৃত্বকে, সেটা অবশ্য অন্য প্রশ্ন।